তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা আপিলের উপর আজ পঞ্চম দিনের রিভিউ শুনানি চলছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি হচ্ছে। আপিলকারী মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেনের পক্ষে ব্যারিস্টার শাহরিয়ার কবির আজ শুনানি করছেন। গতকাল মঙ্গলবার চতুর্থ দিনের মতো আপিলের রিভিউ শুনানি হয়। সেদিন আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তত্ত্বাবধায়ক সরকারের ধারণা একটি অনন্য ইউনিক বলে মনে করেন তিনি। আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফিরলে আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে বলেও জানান তিনি। এর আগে গত ২১ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রিভিউ শুনানির আরও খবর জানাবেন সহকর্মী সৈকত সাদি। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সৈকত, পঞ্চম দিনের রিভিউ শুনানি এখন কোন পর্যায়ে আছে একটু জানাবেন, আর আইনজীবীদের মধ্যে কারা শুনানিতে অংশ নিয়েছেন? ন্যান্সি, আজকে পঞ্চম দিনের যে শুনানি হচ্ছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে সর্বোচ্চ আদালতে আজকে শুনানি করেছেন এইখানে যে আরেকটি পক্ষ নওগাঁর যে একজন মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন, তার পক্ষে ব্যারিস্টার শাহরিয়ার কবির তিনি শুরু করেছেন এবং গতকালকেও তিনি কিছু অংশ শুরু করেছিলেন এবং আজকে তিনি আরও 1 ঘন্টা শুনানি করলেন এবং তিনি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেন দরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর উপর তিনি জোর দিয়েছেন এবং তিনি যে বিষয়টি বলেছেন যে আজ থেকে প্রায় 14 বছর আগে 2011 সালে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক যে রায় দিয়েছিলেন, রায়ে যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে পর্যবেক্ষণ দিয়েছিলেন সেটা তিনি রেসপন্স করার কথা বলেছেন এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে খায়রুল হকের যে অন্যান্য বিষয়গুলো সেই বিষয় তিনি তুলে ধরেছেন। সব মিলিয়ে তার যে শুনানি, সেই শুনানিতেই তিনি যে রায়ে যে আপিল করেছেন যাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় আবার ফিরে আসে এবং তার শুনানির পরেই বিএনপি পক্ষের আইনজীবীদেরও আজকে শুনানির কথা রয়েছে এবং তাদের পক্ষের আইনজীবীরাও আজকে শুনানি করবেন এবং আজকের পরে হয়তো আজকে বিএনপির শুনানি শেষ না হতে পারে, তো এরপরে হয়তো কালকেও শুনানি থাকতে পারে। সব মিলে যে বিষয়টা এখন পর্যন্ত নেন্সে এসেছে, যে সমস্ত আইনজীবী, যে 4 জন আইনজীবী গত 4 দিন এবং আজকে শুনানি করলেন, সবারই কিন্তু এক কথা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যাতে ফিরে আসে। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলেও রায়ের মাধ্যমে, তবে আগামী যে নির্বাচনটি, সেই নির্বাচনটি কিন্তু বর্তমান যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকারের অধীনে আগামী নির্বাচনটা হবে এমন অভিমত কিন্তু তারা সবাই ব্যক্ত করেছেন এবং তারা সাংবিধানিকভাবে ব্যাখ্যা দিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠনে সংবিধানে কি রয়েছে এবং সরকারের পতনের 15 দিন পরে, সংসদ ভেঙে দেওয়ার 15 দিন পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তৈরি করার বিষয়গুলো যে সংবিধানে রয়েছে সেই সব আইনি ব্যাখ্যা তারা তুলে ধরেছেন। সব মিলিয়ে তারা বলেছেন যাতে এই দেশের যে সর্বোচ্চ রায়, সর্বোচ্চ আদালত, এই আদালতের মাধ্যমে যাতে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসে। তো আদালত হয়তো কিছুক্ষণের মধ্যে বিরতি দেবে, এরপরে আবার শুরু হবে। সব মিলিয়ে যাচ্ছে, আমরা পরবর্তী সংবাদে এই বিষয়গুলি আবার আপনাদেরকে জানিয়ে দিতে পারব। নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা জানাতে পারবো। সৈকত, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ নিয়ে ভারত থেকে প্রচারিত মিথ্যাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গড়তে সহযোগিতা করছে প্রধান উপদেষ্টার বিদেশ সফর। বহুপক্ষের বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরে অপপ্রচারের পথ রুদ্ধ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বিদেশ সফরগুলোর সবকটিতেই ছিল অপপ্রচারের বিরুদ্ধে মোক্ষম জবাব। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন সুফিয়ান ফারাবী। বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে ও আন্তর্জাতিক পরিসরে দেশের অবস্থান শক্তিশালী করতে রাষ্ট্রপ্রধানরা নানা আমন্ত্রণে বিদেশ সফর করে থাকেন। পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রী 2024 সালের শুরু থেকে এখন পর্যন্ত মোট 21টি দেশে সরকারি সফরে গিয়েছেন। আরেকটু দূরের দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী গিয়েছেন 34টি দেশে, আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিদেশ ভ্রমণের তালিকায় আছে 26টি দেশের নাম। অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নিয়ে গত 14 মাসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় সফরে 14 বার বিদেশ গিয়েছেন, যার বেশিরভাগই আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে। বাংলাদেশ নিয়ে যখন বিভিন্ন দেশে অযাচিত মিথ্যাচার ও প্রোপাগান্ডা চলছে, তখন আন্তর্জাতিক মঞ্চগুলোতে বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। তুলে ধরেছেন নতুন বাংলাদেশ গড়ার তার পরিকল্পনার চিত্র। Shouldn't we learn something from Bangladesh? When these young generations say, enough is enough, nobody could stop them. Army said sorry, the army was asked to fire them. Army said sorry, these are our children, we can't fire.
বাংলাদেশ নিয়ে ভারত থেকে চালানো অপপ্রচার মোকাবেলা করা বেশ চ্যালেঞ্জিং বিষয় ছিল। প্রধান উপদেষ্টার বক্তব্য ও আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে তা অনেকাংশেই ব্যর্থ প্রমাণ করা সম্ভব হয়েছে বলে মনে করেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। এইসব কারণে ভারত এখন আর আমাদের অস্তিত্ব নিয়ে কোন রকমের হুমকি বা দিতে সাহস পায় না, কিন্তু তারপরেও বাংলাদেশ কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। বাংলাদেশের অবস্থান হচ্ছে অনেকটা বাইপাস করা, ইগনোর করে যাওয়া। এদিকে প্রধান উপদেষ্টার 14টি সফরের প্রত্যেকটি আলাদা গুরুত্ব বহন করলেও চীন, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ড সফর ছিল গুরুত্বের দিক থেকে অপরিসীম, এমন মন্তব্য করেন সাবেক এই কূটনীতিক। চীনের যে ভিতরে যে সফরটা ছিল সেটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা তাৎপর্যপূর্ণ সফর ছিল, এটাতে কাজ হয়েছে। এটা হচ্ছে আমার এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমেরিকাতে উনি নানান জনের সাথে দেখা করেছেন, আমেরিকানদের সাথে দেখা করেছেন, আমেরিকার সাথে আমাদের রিলেশনশিপ এটা গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। তবে আমার আরেকটা ভিজিট আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটা হচ্ছে যে উনি যে একবার থাইল্যান্ডে গিয়েছিলেন, যেখানে উনি বিমস্টেকে যোগদান করেছিলেন, সেখানে উনার সাথে নরেন্দ্র মোদী সাহেবের কিন্তু একটা সাক্ষাৎকার হয়েছিল এবং সেই সময় আমাদের নিরাপত্তা উপদেষ্টার সাথে আমার যতদূর মনে পড়ে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী হতে পারে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা হয়েছিল। এই দুটো সাক্ষাতে হয়তোবা আমাদের তেমন কোনো লাভ হয় নাই, মানে আমরা পরে আর তেমন কোনো দেখি নাই, কিন্তু কিন্তু ইম্পর্টেন্ট ছিল। এছাড়া মালয়েশিয়া ও জাপান সফরে বাংলাদেশ থেকে লক্ষাধিক দক্ষ জনশক্তি পাঠানোর চুক্তির বিষয়টিও বড় অর্জন হিসেবে দেখছেন তারা। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। ঢাকার অন্যতম আইকনিক সড়ক পূর্বাচল হাইওয়ে ভাঙার পরিকল্পনা নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এমআরটিএল লাইন 1 প্রকল্পের কাজ করতে গিয়ে কুড়িল থেকে কাঞ্চন পর্যন্ত এই সড়কের বড় অংশে পড়বে নির্মাণের প্রভাব। ফলাফল, গচ্ছা যাবে কারি কারি টাকা, আশেপাশের জলাধার ভরাট হয়ে ঘটবে পরিবেশ বিপর্যয়, আর ৩০০ ফিট হারাবে সৌন্দর্য। অথচ লাইনটি আন্ডারগ্রাউন্ড করলেই সমস্যার সমাধান হয়। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। ২০১৩ সালে শুরুর পর ২০১৮ সালের জানুয়ারিতে ৩০০ ফিট সড়ক পুনর্নির্মাণ ও আধুনিকায়ন করা হয়। সেই সময় মেট্রো রেল কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে যৌথ পরিকল্পনা করা হয়েছিল একসঙ্গে কাজ করার, কিন্তু প্রকল্প বাস্তবায়নের সময় কাজ শুরু করেনি মেট্রো রেল। প্ল্যান ছিল দুজন একসাথেই কাজ করব যাতে জনদুর্ভোগটা ভোগান্তিটা কম হয়। ৭ বছর পর যখন ৩০০ ফিট একটি ব্যস্ততম ও আইকনিক সড়ক, তখনই আবারও সেটি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এই যে একটা সুন্দর রাস্তা করা হয়েছে 14 লেনের, যেটা মানুষ এটার সুবিধা বা সুফলটা পেতে শুরু করেছে, তখনই যদি মেট্রোটাকে উপর দিয়ে নেওয়া হয়, আবার সেই রাস্তা কেটে ভার্টিক্যালি উপর দিয়ে নেয়, তাহলে যে দুর্ভোগ হবে সেটা কিন্তু টাকা দিয়েও কেনা যাবে না। মেট্রো রেল যদি আন্ডারগ্রাউন্ড করা হয় তাহলে খরচ কিছুটা বাড়বে ঠিকই, কিন্তু ৩০০ ফিটের আইকনিক অবকাঠামো রক্ষা করা যাবে এবং দুর্ভোগ হবে না। এয়ারপোর্ট থেকে কমলাপুরে যেভাবে আন্ডারগ্রাউন্ডে যাচ্ছে, সেম ওয়েতে ওনারা যদি কুড়িল থেকে এটাকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যায়, তাহলে কাটা ছেঁড়ার জন্য আন্ডু করার জন্য যে খরচটা হবে, অলমোস্ট সেম খরচেই এটাকে আন্ডারগ্রাউন্ড করে ফেলা যায়। এবং যে স্টেশনগুলো উপরে প্ল্যান করছে, যেটা খালের উপরে এবং মানে লেভেল 1 এবং 2-তে, এটার জন্য যে পরিমাণ জায়গা আছে, আসলে ওগুলো অ্যাপ্রোপ্রিয়েট স্টেশন হিসেবে করাটা খুব ডিফিকাল্ট হবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঢাকায় এক প্রকল্পের পরিকল্পনায় অন্য প্রকল্পের ক্ষতি এই এক নৈরাজ্যের উদাহরণ। অল্প কিছুদিন আগে এক্সপ্রেসে এত হাজার কোটি টাকা দিয়ে আমরা এক্সপ্রেসে করলাম, এখন আবার বলছি যেটাকে কেটে আবার আমাদের উপর দিয়ে এলিভেটেডটা মেট্রো করতে হবে। পুরো বিষয়টাই সামঞ্জস্যহীনতা এবং আমাদের যে প্ল্যানিংয়ের যে ইন্টিগ্রেশন, সেটাকে মারাত্মকভাবে কোয়েশ্চেন করে। বিশেষজ্ঞরা আরও আশঙ্কা করছেন, মেট্রো রেল প্রকল্পটি বাস্তবায়ন হলে ৩০০ ফিটের আশেপাশের জলাধার ও পানি নিষ্কাশন ব্যবস্থার বড় ধরনের প্রভাব পড়বে, যার ফলে নগরবাসী ভোগান্তিতে পড়বে। জলাধারের লস কেমন হবে, কস্টিংটা কেমন হবে, তার মেনটেনেন্স কেমন হবে, এইটা ভেবেই কিন্তু আমার এই যে এলিভেটেড এক্সপ্রেস, আমাদের এমআরটির এই অংশটা উপর দিয়ে যাবে না নিচ দিয়ে যাবে, কোনটাতে গেলে সামগ্রিক প্রতিবেশের আমাদের ভারসাম্য রক্ষা পাবে এবং আমাদের যে ইকোনমিক ভায়াবিলিটি রক্ষা পাবে, সেটা ভেবেই আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, প্রকল্পের ডিজাইন এখনও রিভিউ করা হচ্ছে। মেট্রো রেলের কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত আন্ডারগ্রাউন্ড করা হলে খরচ বেশি হবে ৩ গুণ। এটা সড়ক ভাঙতে সড়কের মধ্যে দিয়ে যাবে, সড়কটা রিপেয়ার করতে হবে। এটা একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিসও আছে, এটা করতেছি আমরা। আর আমরা আরেকটা অল্টারনেটিভ অ্যালাইনমেন্টও দেখতেছি, সাইড দিয়ে চলে যাওয়া কিনা, লেফট হ্যান্ড সাইড দিয়ে চলে যাওয়া যায় কিনা। সেটা হলে হয়তো আমাদের ভাঙতে হবে কম।
কিভাবে অপরিকল্পিতভাবে আর সমন্বয়হীনতার প্রকল্প করে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা নষ্ট করা যায় তারই দৃষ্টান্ত হতে যাচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা ৩০০ ফিট সড়ক। সুমন মাহমুদ, ৭১, ঢাকা। দর্শক, গত ১৭ অক্টোবর জুলাই সনদ ২৫টি রাজনৈতিক দল স্বাক্ষর করে। তবে এতে স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই দলটি নিয়ে আজকে দলটির যে চূড়ান্ত সিদ্ধান্ত সেটা জানানোর কথা রয়েছে। এ বিষয়ে আরও জানাবেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, একটু জানতে চাই, জুলাই সনদ নিয়ে এনসিপির ব্রিফিং হওয়ার কথা রয়েছে, সেটা কখন নাগাদ শুরু হবে? আজ দলটি কি সিদ্ধান্ত দিতে পারে সে বিষয়ে কোনো তথ্য কি আপনাদের কাছে এসেছে কিনা? জরুরি কিন্তু একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। আপনি জানেন যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান কিন্তু এখন পর্যন্ত স্বাক্ষর করেননি এনসিপি। বেশ কিছু কিন্তু আবাসও দেওয়া হয়েছে, আজকে অল্প কিছুক্ষণ পর জানা হয়ে যাবে। 12টা থেকে ব্রিফিং কিন্তু আমরা কিন্তু দেখছি এনসিপির যে অস্থায়ী কার্যালয় রয়েছে সেখানে কিন্তু এখনো তালা ঝুলছে, এখন পর্যন্ত কিন্তু কেউ ভেতরে ঢুকতে পারেননি। কিছু বিষয় নিয়ে যদি একটু বলার চেষ্টা করি, সেক্ষেত্রে হচ্ছে জুলাই সনদের যে আদেশ জারি গতকাল নাসিরউদ্দিন পাটোয়ারি বলছিলেন সেটি কিন্তু প্রধান উপদেষ্টাকে শহীদ মিনারে যেয়ে করতে হবে। নাহিদ ইসলাম গতকাল রাজশাহীতে কিন্তু বলছিলেন যে জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না, তারা নোট অফ ডিসেন্ট চান না, এবং গণভোট এবং নির্বাচন যে একই দিনে অনুষ্ঠিত হবে সেই বিষয়টি নিয়েও কিন্তু আসলে কথা বলেছেন যে গণভোট যদি নির্বাচনের সাথে একই দিনে অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে কিন্তু সেটি গুরুত্ব হারাবে, মানুষজন কিন্তু সেভাবে সেটিকে আগে না হলে প্রাধান্য দিবে না। আমি যদি দু একজনের সাথে কথা বলার চেষ্টা করি, জুলাই সনদ নিয়ে আপনাদের অবস্থানের যেই বিষয়টি আছে সেটি নিয়ে যদি একটু বলেন। আজকে আমরা তো সংবাদ সম্মেলনে ডেকেছি, সংবাদ সম্মেলনে যখন আসবেন আপনারা 12টার সময় তখনই জানতে পারবেন। একটু যদি বলেন যে কি কি বিষয়গুলোকে আসলে গুরুত্ব দেওয়া হবে। জুলাই সনদে আমরা আগে থেকেই বলেছি যে নোট অফ ডিসেন্টের ব্যাপারে যে একটা ধোঁয়াশা ছিল সেটা স্পষ্ট করা প্রয়োজন ছিল। আমরা বারবার বলে আসছি যে একই ব্যালটে মানুষ কিভাবে হ্যাঁ এবং না দুইটার পক্ষেই ভোট দেয়, এটার জন্য আমাদের নোট অফ ডিসেন্টে একটা সুরাহা করা দরকার ছিল। ঐকমত্য কমিশন যে সমাধানটা দিয়েছে এটা দেখাচ্ছে যে আমরা কতখানি যুক্তিযুক্ত একটা অবস্থান নিয়েছি। অন্য দল যারা বলছিল যে ব্যালটে একই সাথে হ্যাঁ এবং না দুইটা অপশনই থাকবে, সেটা যে কতটা অযুক্তিযুক্ত ছিল সেটা ঐকমত্য কমিশন যে কালকে আমাদের প্রপোজালটা দিয়েছে ওইখান থেকে ক্লিয়ার হয়েছে। আমরা 12টার সময় ব্রিফিং এখনো দেখছি দরজায় খুলে নেই, বিষয়টি কেন? ঠিক 12টার সময় দরজা খুলে যাবে, সময় মতো শুরু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, শুনছিলেন কথা কিন্তু বলছিলাম জুলাই সনদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়ে, এবং অল্প কিছুক্ষণের মাঝেই আসলে জানা যাবে যে তারা আসলে চূড়ান্ত ভাবে কবে জানায় যে কবে নাগাদ তারা স্বাক্ষর করবেন। নিশ্চয়ই আপনার মাধ্যমে সেটা আমরা দর্শককে জানানোর চেষ্টা করব। রাশেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদেরকে রাশেদ আনিস জানাচ্ছিলেন যে এনসিপির স্বাক্ষরের বিষয়ে যে ব্রিফিং হওয়ার কথা রয়েছে সেই ব্রিফিংয়ের আপডেট জানাচ্ছিলেন। সাংবিধানিক স্বীকৃতির বাস্তবায়ন চান রংপুরের নারীরা। ৭১ টেলিভিশনকে তারা জানান এই মুহূর্তে তারা অধিকার পাওয়ার নিশ্চয়তার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তারা বলছেন নির্বাচনে যেই সরকারই আসুক কাগজে কলমে আর বক্তৃতায় সম্মান না দেখিয়ে নারীদের উন্নয়নের জন্য বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়া দরকার। শাহিন আলমের তোলা ছবিতে মাহবুব সুমনের প্রতিবেদন। রংপুরের নারীরা বলছেন শুধু বক্তৃতায় নয়, নারীর উন্নয়নে দরকার বাস্তবধর্মী পদক্ষেপ। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর তথ্য মতে বিশ্বে নারী পুরুষের আয়ের বৈষম্য 22%, আর বাংলাদেশে তা 2.2%, যা বিশ্বের মধ্যে সর্বনিম্ন। তবে রংপুরের বাস্তব চিত্র আরও ভয়াবহ। আমি কষ্ট করি, ইট ডাঙ্গাই, খোয়া ডাঙ্গাই, সব কিছু কাজ করি, মজুরি দিতে কাজিয়ে করে, ঝগড়া করে। পুরুষ মানুষকে দেয় তার অর্ধেকও তো আমাকে দেয়, আমার তো সেটা দিয়ে পোষায় না। যে সরকারে আসুক আমরা বিনা সুদে লোন চাই, আমরা ছোটখাটো ব্যবসা করি খাই। বাংলাদেশের একমাত্র নার্সিং পেশাতেই নারীদের অংশগ্রহণ সবচেয়ে বেশি, প্রায় 90%। তবে নার্সিংয়ে যুক্ত নারীরা মনে করেন শিক্ষা ও কর্মসংস্থানের মান উন্নয়ন জরুরি। আগামীতে যে সরকারি আসুক না কেন তারা যদি নার্সিং সেক্টরকে সঠিকভাবে পৃষ্ঠপোষকতা দেয় এবং সরকারিভাবে কাজে শুরু করে দেয় তাহলে আমরা সরকারি অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখতে পারব। আগামী সরকার যেই আসুক যে আমরা এই নার্সিং সেক্টরের মতো আরও বিভিন্ন প্রতিষ্ঠানে যেন নারীদের অগ্রাধিকার হয়, নারীর যেন তাদের মূল্যায়িত হয়, সঠিক মূল্যায়িত হয়। নারী আইনজীবীরা মনে করেন বিচার পাওয়ার ক্ষেত্রে নারীরা এখনো বৈষম্যের শিকার। যেখানে অধিকার নেই সেখানে উন্নয়ন কেবল কথার কথা। প্রথমে যে বিষয়টা সেটা নারীদের আগে উন্নয়নটা করা, উন্নয়নটা হলেই নারীদের এই বিচার ব্যবস্থাটাকে সবচেয়ে আগে দেখতে হবে। বিচার ব্যবস্থা যদি উন্নয়ন হয় নারীদের, তাহলে নারীদের অটোমেটিকলি উন্নয়ন হবে। রংপুর উইমেন চেম্বার অব কমার্স ও নারী চিকিৎসক বলছেন আগামী সংসদে কর্মস্থলের নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতি ও সহিংসতা বন্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে। আমরা ছোট ছোট উদ্যোক্তা, বিনা সুদে যদি আমাদের লোনটা দেয়া হয় এটা আমাদের জন্য খুবই ভালো হয়। আমরা আশা করব যে এই ক্ষেত্রগুলো যাতে আর বৈষম্যের শিকার নারীরা না হয়। বিশেষজ্ঞ নারী শিক্ষাবিদরা বলছেন নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতির চেয়ে বেশি
দরকার বাস্তব কার্যক্রম। প্রত্যাশা থাকবে তারা যেন আমাদের এই নারীদের এই বিশাল জনগোষ্ঠীর একটা অন্যতম অংশ, নারীদের কথা গুরুত্ব দিয়ে তাদের জন্য এমন একটা পরিবেশ গড়ে তোলেন যেখানে নারীরা শোষিত হবে না। রংপুরের 6টি আসনের প্রতিটিতেই নারী ভোটারের সংখ্যা প্রায় সমান। মাহবুব সুমন, ৭১, রংপুর। চাকরির প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। আধিপ গ্রুপের চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়াকে শুক্রবার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া থেকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে ভুক্তভোগীর মামলার পর 24 ঘন্টার মধ্যেই ব্যবস্থা নিয়েছেন তারা। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। আমাকে উনি আমার ইচ্ছার বিরুদ্ধে আমার গায়ে হাত দেয়, আমার সঙ্গে আমাকে উনি ধর্ষণ করেছে। গেল 23 অক্টোবর রাজধানীর বারিধারা ডিওএইচএস এর একটি আইটি ফার্মে চাকরি দেওয়ার কথা বলে ডেকে নেওয়া হয় এই নারীকে। তার অভিযোগ, আধিপ গ্রুপের চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়ার সাথে 7 মাস আগে পরিচয় হয় একটি রেস্টুরেন্টে। বিমানবালা হিসেবে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অফিসে ডেকে নেন তিনি। নির্যাতনের কথা স্বীকার করলেও ঘটনা ধামাচাপা দিতে নানাভাবে চাপ দেন ওই ব্যবসায়ী। ওখানে একজনের সঙ্গে মিটিংয়ে গেছিল, তখন আমি নাম্বার নিয়েছিল, বলছিল এখানে এই 10-12 হাজার টাকার চাকরি থেকে তোমার পোষায়, বলছে। পুলিশ জানায় ঘটনার পরপরই ওই ব্যবসায়ী গা ঢাকা দেয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া থেকে গ্রেপ্তার করা হয়। আমরা তার বক্তব্য লিখিত আকারে নিয়ে আমরা এতে তাৎক্ষণিকভাবে মামলা রেকর্ড করি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এই ঘটনার সাথে জড়িত দয়াল কুমারকে গ্রেপ্তারের জন্য আমরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকা থেকে প্রায় 305 কিলোমিটার দূরে 24 ঘন্টার মধ্যে চট্টগ্রাম জেলার সাতকানিয়া এলাকার একটা দুর্গম এলাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করি। ঢাকা মেডিকেলে আলামত সংগ্রহ করা হলেও এখনও রিপোর্ট পাওয়া যায়নি বলে জানায় ক্যান্টনমেন্ট থানা পুলিশ। সাজিদ সরকার, ৭১, ঢাকা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং উন্নয়নের স্বার্থে তরুণদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। মঙ্গলবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চৌমুহনীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছে এদেশের তরুণ ও যুবদলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, বিএনপি নেত্রী শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাঙ্খ চন্দ্র দাস সহ অনেকে। তরুণ ভোটাররা, আপনারা আগামী দিনে আপনাদের ভোটটি জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে, দেশের সামাজিক উন্নয়নের স্বার্থে আপনারা ধানের শীষে ভোট দেবেন। ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করতে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ। মঙ্গলবার সুনামগঞ্জের শান্তিগঞ্জের ঝিলমিল অডিটোরিয়ামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার হাসিনার ভিত নড়ে গিয়েছিল। ফলে জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার পতনের মধ্য দিয়ে দেশে আংশিক গণতন্ত্র ফিরে এসেছে। পুরোপুরি গণতন্ত্র ফিরে আসবে জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার মাধ্যমে। নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। মঙ্গলবার ভবানীগঞ্জ মোড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জেলা যুবদলের আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশে এই নির্দেশ দেন। সমাবেশে তিনি বলেন, যারা ৭১-এ
এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা এদেশের মানুষের সংকটে কখনো পাশে দাঁড়ায়নি। তাদেরকে দেশের মানুষ চিনে গিয়েছে। বিএনপি সবসময় এদেশের মানুষের পাশে ছিল। বিএনপির ইতিহাসে কোনো কিছু গোপন করার মতো কোনো ইতিহাস নেই। তিনি আরও বলেন, দেশের প্রায় অর্ধেক ভোটার নারী। এই নারী ভোটারদের কেউ যেন বিভ্রান্ত করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে পর্দার অন্তরালে থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল। মঙ্গলবার নরসিংদীর মনোহরদী অডিটোরিয়ামে আয়োজিত যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, একটা অংশ জান্নাতের টিকিট বিক্রির নামে জনগণকে ধোঁকা দিয়ে রাজনৈতিক মাঠে নতুন নতুন তত্ত্ব হাজির করে নির্বাচন বানচালের পায়চারা করছে। এই ষড়যন্ত্র বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে। একটা অংশ চায় বাংলাদেশকে আধিপত্যবাদের দাস বানাতে। একটা অংশ চায় গুম খুনের মাধ্যমে আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে দিতে। সকলকে সচেতন থাকতে হবে কোনো অপশক্তি যেন আবার ১/১১ মতো কোনো তৎপরতা না চালাতে পারে। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে উপজেলায় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী অডিটোরিয়ামে এসে শেষ হয়। দর্শক, হোটেল লেকশোরে এক আলোচনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। And also to establish one upper house for a check and balance. And we have already taken in our consensus commission a provision to establish completely independent election commission, which would be formed by a committee comprising of position, opposition and judiciary. So these are the provisions we are going to have in our constitution and in any other laws, not everything in the constitution, to ensure the rule of law in our country and to ensure the democratic and constitutional institutions be based on the firm foundation. So in future, this will act as the safeguard of the democracy. And also, some of the participants, you asked one question on the freedom of press. It's very important. We believe, like any other first country national, where freedom of press has been ensured and very much acting to ensure the democracy in that country and to strengthen the democratic institution in that country. And this is a role, this is a theory, not even hypothesis, where the liberty of the press and freedom of press is ensured, the democracy is very active, strong and active there. So by now you have seen that press is working very freely and they're enjoying the liberty. Even then there is some dark and grey areas in our country, even now in interim government. I don't like to disclose all other things there. So we need to clean all those dark areas in future. So I like to sum up in this point that for ensuring the rule of law in our country, we need to have a democratically transparent, pure election. We need to establish the election commission to be completely independent. We need to establish the caretaker government in place, and we need to establish complete independence of the judiciary and freedom of press. This is not our hope, this is our commitment, and we placed all those proposals in our
দর্শক, গুলশানের লেকশোরে এক আলোচনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলছিলেন। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।